করছি নিটল টাটা মাই টিভি সংলাপ। আপনাদের সাথে আছি আমি চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় গুণগত বাস্তবায়ন। বুঝতেই পারছেন, বাজেটের বাস্তবায়ন নিয়ে আমরা কথা বলবো। আর এ বিষয়ে কথা বলবার জন্য দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে। রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। দর্শক, কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, যে কথা বলছিলাম বাজেটের কথা বলতে গেলে যে বিষয়টি প্রথমেই আসে সেটি হচ্ছে প্রতি বছরই বাজেটের আকার বাড়ছে আমরা বলি, এবং যৌক্তিক কারণেই বাড়ছে বলা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আয় ব্যয়ের হিসাব আমরা দিচ্ছি, সেখানে মূল চ্যালেঞ্জগুলো কোথায় থাকে, কিংবা এই বাজেট কতটা বাস্তবায়নযোগ্য, সেই বিষয়টি যদি প্রথমে একটু বলেন। আপনাকে ধন্যবাদ। আপনি বা আপনারা যাকে আকার বলেন, আমি তাকে সাইজ বা পরিধি বলি। আকারটা হলো এই জিনিস, এটা হলো পরিধি, সাইজ। তো এটা বাড়ছে, সুখের কথা। গত 8টি বাজেটে এটা বেড়েছে। তবুও এখনও আপনার যেটা পরিমিত যে মাত্রা, যে জিডিপি শতকরা 20 ভাগ থাকতে হবে, সেখানে এখনও পৌঁছে নেই, এখনও 18 ভাগ। কাজে বাজেট বড় হচ্ছে, বড় হতেই হবে, কারণ জিডিপি বাড়ছে, দেশের অর্থনীতি প্রবৃদ্ধি হচ্ছে। এখানে আমার মনে হয় অনেকগুলো ভালো দিক আছে। যারা বলেন যে ইমপ্লিমেন্ট হয় নাই, আমি তাদের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করতেই হবে। ইমপ্লিমেন্ট যদি নাই হবে, তাহলে এত প্রবৃদ্ধি আসছে কোত্থেকে, এত রকমের সুযোগ সুবিধা, এত প্রবৃদ্ধি, এত রপ্তানি, এত শিল্প খাতে প্রবৃদ্ধি কি করে হচ্ছে এটা। কিন্তু সমস্যা আমার কাছে মনে হয় যেটা, বাজেটের যে খরচের যে হিসাব, ওইটা হয়ে যায়, কিন্তু রাজস্ব আদায়ে ঘাটতি পড়ে। এটা একটা সমস্যা। কাজেই খরচটা কেন বেড়ে যায়, আর এটার গুণগত মানই বা নিশ্চয়তা করতে গেলে আরও কী করা দরকার, সে সম্পর্কে আলোচনা করা খুব দরকার। কিন্তু তারও আগে দেশ বড় হচ্ছে, দেশের অর্থনীতি বড় হচ্ছে, আমাদের আকাঙ্ক্ষা প্রচুর আছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যেতে চাই, আমরা মধ্যম আয়ের দেশে যেতে চাই, আমাদের যে গড় আয়ু সেটা সর্বোচ্চ দেশের মতো হতে চাই, আমাদের শিক্ষাক্ষেত্রে আরও গুণগত মান চাই, স্বাস্থ্য পুষ্টিতে আরও উন্নতি চাই। করতে গেলেই কিন্তু রাজস্বের প্রয়োজন। কাজে রাজস্ব আহরণে বাজেট বাস্তবায়নের যে কথাটা বলা দরকার, তার মধ্যে প্রথমেই বলা দরকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা ঠিক করা এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা, এটা 1 নম্বর। 2 নম্বর হলো এই খরচের ক্ষেত্রে আমার মনে হয় একটা বড় সমস্যার কথা বলা হয় যে আমরা বাজেটে ঘাটতির কথা বলি, জিডিপি শতকরা 5 ভাগ, কিন্তু ঘাটতিটা 5 ভাগ হয় না, আরও কম হয়। এটা কিন্তু মূল খরচের সঙ্গে না, এটা সম্পর্কটা হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুযায়ী আমরা খরচ করতে পারি না যে পরিমাণে টাকা রাখা হয়। এবং এটা একটা খুব পিকুলিয়ার দিক আছে। প্রথম 9 মাসে শতকরা 45 থেকে 50 ভাগ হয়, এবারে যেমন 52 ভাগ হয়েছে। তারপরে বাজেট এটার নিম্নগতি সংশোধন করা হয়, রিভাইজ করা হয়, কিন্তু পরবর্তীতে গিয়ে এপ্রিল মে জুন মাসে আরও 30 থেকে 35 ভাগ শতকরা বাস্তবায়ন হয়ে যায়। এই জিনিসটাতে গুণগত মানের প্রশ্ন থাকে, কারণ মে জুন মাসে বৃষ্টি বাদল হয়, কাজ করেছি কি করে নাই, বিল তো নিয়ে যায়। এই জন্য সবসময় এর গুণগত মান উন্নত করার জন্য আমরা প্রস্তাব দিয়ে রেখেছি যে জানুয়ারি থেকে ডিসেম্বর যদি অর্থবছর হয় তাহলে ভালো হয়। এটা বাঙালি সংস্কৃতির সঙ্গেও, এটা ওই আমাদের বৈশাখের সঙ্গে, অগ্রহায়ণ মাস সোনার মাসে ফসলের সঙ্গে, নবান্নের সঙ্গে একটা সম্পর্কিত, স্কুল এর সঙ্গে সম্পর্কিত। অনেক কর্পোরেট বডিতে এখনও জানুয়ারি ডিসেম্বর করা হয়, এটা 1 নম্বর। আর হলো যে অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে বাজেট বাস্তবায়নে আরও অগ্রগতি করা, যেমন আমাদের দেশে প্রকল্প প্রণয়ন, এইখানে মহা দুর্বলতা আছে। কাজে সজ্ঞানে প্রকল্প প্রণয়ন যারা করবেন তাদেরকে চিহ্নিত করে প্রশিক্ষণ দিয়ে ভালো প্রকল্প যাতে তৈরি করা যায় সেই দিকে চেষ্টা নিতে হবে। আপনারা আমাদের যে পরিকল্পনা কমিশনের যে আইইমিডি আছে, ওদের সক্ষমতা আমার মনে হয় প্রমিত নাই। তারা সাধারণত যেটা করেন, আর্থিক খাতে কত ব্যয় হওয়ার কথা
সময় নির্ঘণ্টিকভাবে কত হয়েছে সেটা বেশি দেখেন, কিন্তু আর্থিক খরচের সঙ্গে ফিজিক্যাল প্রগ্রেস একটা প্রকল্পের কতটুকুন হয়েছে তার সঙ্গে মিলালেই কিন্তু প্রকৃতপক্ষে আমার মূল্যায়নটা সঠিক হবে, সেটা করা দরকার। আমরা মনে করি যে যদি বাজেটের সক্ষমভাবে পূর্ণভাবে বাস্তবায়ন করতে হয়, প্রকল্প প্রণয়নের যেমন কাজ, বাস্তবায়নের কাজেও সেরকম দক্ষতা আনতে হবে। বিশেষ বিশেষ ক্ষেত্র চিহ্নিত করতে হবে যেখানে বাজেটের টাকা খরচ করলে দেশের অর্থনীতিতে দ্রুতগতি প্রবৃদ্ধি আসবে এবং সারা অর্থনীতিতে সেটা ছড়িয়ে পড়ব। যেমন আপনি যদি শিক্ষাক্ষেত্রে, বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যদি খরচ করেন তাহলে এটা একটা বিনিয়োগ হবে, এটা ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। যদিও পরিকল্পনা কমিশনকে অনেক শক্তিশালী করেন, তাহলে তারা ওই প্রকল্প প্রণয়নের কাজটা ভালোভাবে করতে পারবে। ভালো প্রকল্পের ভালো যদি বাস্তবায়ন হয় তাহলে অগ্রগতি অনেক বেশি হবে। আর আমরা একটা সাধারণত বলে থাকি যে যদি 15টা বা 20টা মেগা প্রকল্পে যদি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের শতকরা 80% খরচ হয় তাহলে এগুলোর জন্য বিশেষ দৃষ্টি দিতে হবে। প্রত্যেক বছরই বলা হয়, আশা করি এবার কিছু করা হবে। এটা হয় পরিকল্পনা কমিশনকে শক্তিশালী করে অথবা সরকার প্রধানের অফিসে একটা কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজার্স করার আমরা প্রস্তাব দিই। আমরা আবারও শুনবো আপনার কাছে, শুনে আসি ডক্টর হাসান ইস মনসুর। বেশ কিছু দুর্বলতার কথা বলা হচ্ছে বা চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, যে বাস্তবায়নের ক্ষেত্রে আসলে যেই চ্যালেঞ্জগুলো আপনি সেগুলো কিভাবে দেখছেন? দেখুন, রাজস্ব আয়ের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য অর্জন একটা বড় দিক। এটার দিকে, এই লক্ষ্যটাকে সামনে নিয়েই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে রাজস্বের আদায়ের গুণগত মানটাও রাখতে হবে, যে কোনোভাবে রাজস্ব না। যেমন ধরুন কিছু প্রস্তাব এসছে যে ব্যাংকের উপর আবার কিছু আবগারি শুল্ক চাপিয়ে রাজস্ব আহরণ করা যাবে। হ্যাঁ, করা যাবে, কিন্তু এটা কিন্তু আমি বলবো সুইসাইডাল এক ধরনের। পরে আসবো সে ব্যাপারে। কাজেই যেমন ভ্যাটের কথাই ধরুন, আগে ছিল আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি, সেটা থেকে ভ্যাটে আসলো। এটা একটা গুণগত পরিবর্তন, কারণ এখানে আবগারি শুল্কে ক্যাসকেডিং ছিল, ক্রেডিট সিস্টেমটা ছিল না, যার ফলে ট্যাক্স অন ট্যাক্স হয়ে যেত এবং সেটা কিন্তু প্রোডাকশন সিস্টেমের জন্য ভালো না। কিন্তু আমরা যদিও 91 সালে মুভ করেছি, পরবর্তীতে বিভিন্ন কারণে আবার ক্যাসকেডিং চলে আসছে, কারণ ওই ট্রাঙ্কেটেড বেস করাতে যে চেইনটা এস্টাবলিশ হওয়ার কথা ছিল সেটা সেইভাবে হয় নাই। আমরা আশা করি নতুন আইন বাস্তবায়নের মাধ্যমে এই ক্যাসকেডিং এফেক্টটা উঠে গেলে পরে তখন যেটা হবে, প্রোডাকশন সিস্টেমটা এবং কর ব্যবস্থাপনাটা পারস্পরিকভাবে সহায়ক হবে। আমি তখন ভার্টিক্যালি যেতে পারবো, হরাইজন্টালি যেতে পারবো, এটাকে কোনোভাবেই কর ব্যবস্থা আমার প্রোডাকশন ডিসিশনকে ইম্প্যাক্ট করবে না। এই যে নিউট্রালিটি, এটা একটা বিরাট গুণ, এটা আনতে হবে আমাদের কর ব্যবস্থাপনায়। দ্বিতীয় যেটা উইকনেস আছে আমাদের, সেটা হচ্ছে আয়করের ক্ষেত্রে। আমরা যদি দেখি, একদিকে আমরা কর্পোরেট আয় খুব বেশি বাড়িয়ে ফেলেছি, ট্যাক্সের হারটা, এবং কতিপয় সেক্টরের উপর আমাদের নির্ভরশীলতা খুব বেশি। আবার অন্যদিকে আমাদের বিশাল জনগোষ্ঠী এবং তাদের আয় উন্নতি অনেক হয়েছে, সম্পদ অনেক বেড়েছে, কিন্তু রাজস্ব কিন্তু তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। ফলে একটা সামাজিক অসাম্যতা সৃষ্টি হচ্ছে এবং একই সাথে ট্যাক্স কালেকশনের একটা ইনএফিসিয়েন্সি এবং ওভার ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে, যেগুলো খারাপ লক্ষণ। সেটা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে আর একটা ডাইরেক্ট ট্যাক্স রিফর্ম কার্যক্রমের মাধ্যমে। শুধু মূল্য সংযোজন কর রিফর্মের মাধ্যমে সীমিত থাকলে হবে না, এটাকে প্রত্যক্ষ করের ক্ষেত্রেও নিয়ে যেতে হবে এবং সেটাকে কয়েকটা স্তরে ভাগ করতে হবে। আয়কর, সম্পদ কর বা অন্যান্য কোনো কর থাকতে পারে কিনা সেটা নিয়ে আলোচনার সাপেক্ষে মধ্যমেয়াদী একটা কার্যপ্রণালী গ্রহণ করে সেভাবে করতে হবে। তা না হলে কিন্তু আয়করের ক্ষেত্রে যে আমাদের যে লক্ষ্য, আমাদের যদি রাষ্ট্রীয় ব্যয়কে 20 বা 25 বা 30% নিতে হয়, যদি আমাদের সেবা প্রদান, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের রাস্তাঘাটের মেনটেনেন্স, আমাদের নদী শাসন, এগুলোকে রাখতে হয়, তাহলে কিন্তু ব্যাপক ব্যয়ের প্রয়োজন হবে সরকারি খাতে। এবং সেটা সাধারণত উন্নয়ন কার্যক্রমের সাথে সরকারি ব্যয়ের কার্যক্রম ডাইরেক্টলি রিলেটেড। কাজেই আমি মনে করি যে আমাদের রাজস্ব বাড়াতেই হবে। কাজে এই ধরনের সংস্কার কার্যক্রম ছাড়া আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আচ্ছা, আরেকটি বিষয় বলা হচ্ছে যে আমরা আজকের যে আলোচনার বিষয় ছিল যে গুণগত বাস্তবায়ন, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলছিলেন যে এডিপির বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি প্রথম দিকে যে বাস্তবায়নের গতি, শেষের দিকে যে বাস্তবায়নের গতি, এবং এবছরও যদি আমরা ধরি 10 মাসে যদি মানে মোটামুটি 52 বা 54% হয়েছে।
তো বাকি যেই কয় মাস আছে হয়তো তাড়াহুড়া করে শেষ পর্যন্ত এটা বেশি হয়ে যাবে, এতে করে প্রতি বছরই এক ধরনের গুণগত যে মান সেটার একটা প্রশ্ন ওঠে, সেই বিষয়টি যদি বলেন একটু। দেখুন, প্রকল্প বাস্তবায়নে এটা একটা সমস্যা এবং এটা তো চিহ্নিত সমস্যা, আমরা জানি, কিন্তু কোনো সলিউশন কিন্তু হচ্ছে না। আর যে আরো অনেকগুলো সমস্যা আছে, যেমন উনি অবশ্য অর্থ বছর পরিবর্তনের অর্থ বছর পরিকল্পনা পরিবর্তন করলে হয়তো এটা কিছুটা সুরাহা হতে পারে। তবু এখানেও ভেবে দেখতে হবে যেটা আসলে কোন দিকটা ভারী। আমি কোনো ওপিনিয়ন দিচ্ছি না, কারণ এটাকে একটা স্টাডি করে পজিটিভ সাইড নেগেটিভ সাইড সবগুলোরই আছে। ভারতে যেমন মার্চ পর্যন্ত অর্থ বছর আছে, আবার কোনো কোনো দেশে, অনেক দেশে ডিসেম্বরই আছে, বেশিরভাগ দেশে। কোনো কোনো দেশে মার্কিন যুক্তরাষ্ট্র আসতে আসতে তাদের সেপ্টেম্বর পর্যন্ত, তাদের ক্রপ সাইকেল আবার সেটাই হয়। তো এগুলো প্রত্যেকটা দেশের অবস্থানের ভিত্তিতে, তাদের যে প্রেক্ষাপট, সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট, সেটার ভিত্তিতে করতে হবে। তো সেটা নিয়ে আমি বলবো ওপেন মাইন্ড নিয়ে সরকার এটাকে বিশ্লেষণ করে দেখতে পারেন এবং একটা সিদ্ধান্ত নিতে পারেন যেটা কোনটা ভালো হতে পারে আমাদের দেশের জন্য। তবে আমি আরেকটা জিনিসের কথা বলবো, যে আমাদের প্রকল্প গ্রহণ বা প্রকল্প প্রণয়ন, এখানে কিন্তু অনেক দিন ধরে আমাদের একটা পরনির্ভরশীলতা ছিল। সেটা হচ্ছে যে বিদেশিরা এসে আমাদের করে দিয়ে যাবে এবং আমরা সেটা গ্রহণ করে আমরা এটা বাস্তবায়ন করব। সেটা ছিল বিশ্বব্যাংক, তারা আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা দিয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এডিবি বা অমুক, কিন্তু আমাদের এখন তো স্বনির্ভর হতে হবে। আমাদেরকে প্রকল্প প্রণয়ন, সেটা ডিজাইনিং, সেগুলোকে প্রপারলি ডেভেলপ করে ফাইন্যান্সিং সিকিউর করা, এই যে কমপ্লেক্স টাস্কটা, এটার জন্য কিন্তু আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিন্তু এখনও গিয়ার্ড আপ না। সেটাকে করতে হলে পরে আরও এখানে মনোযোগ দিতে হবে। তা না হলে আগামীতে আমাদের যে বড় বড় বিশাল আকারের প্রকল্প আসছে, সেগুলো তো আমাদেরই তো করতে হবে। সেগুলো করব কিভাবে আমরা? সেই চ্যালেঞ্জটাকে সামনে রেখে এই দিকটায় বিশেষ নজর দিতে হবে বলে আমি মনে করি, এবং এই বাজেট আমরা শুনবো একটা দিলে ভালো বিরতি হয়। নিয়ে আসি, নিয়ম মাফিক বিরতির পরে আমরা শুনবো। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, যে কথা বলছিলাম, এখানে একটি বিষয় বলা হচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের আমানতে যে আবগারি শুল্ক, সেটি দ্বিগুণ করা হচ্ছে। সেই ক্ষেত্রে 20,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত, বা এর উপরে 150 টাকার স্থলে 200 টাকা, এরকম। মানে পুরো বিষয়টিতে এক ধরনের মানে করের চাপ, যে কথাটি বলছিলেন যে করের চ্যালেঞ্জ আমরা নিতে চাচ্ছি, কিন্তু সেই চ্যালেঞ্জ নিতে যে কোনো চাপ হয়ে যায় কিনা আলটিমেটলি, সেই বিষয়টি যদি একটু বলেন। হাসান মনসুর যেমনটি বললেন যে রাজস্ব আমাদের আদায় করতে হবে, কিন্তু রাজস্ব আদায় যেন আবার অর্থনীতির ক্ষেত্রে প্রণোদনা যেন নেতিবাচক না হয়ে যায়, এটা দেখার বিষয়। যে এটা বাড়ালে তার পরিবর্তন হয়ে যাবে কিনা সব নিরীক্ষা করা দরকার। কিন্তু এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। ব্যাংকে যে আমানত, যারা টিআইএন দিয়ে আমানত করেন, তাদের সুদের উপর শতকরা 10% কর কর্তন করা হয়। আর যারা টিআইএন ছাড়া করেন, তাদের ক্ষেত্রে মাত্র 5% বেশি, 15% করা হয়। এইটা আমি মনে করি না ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাংকে যারা টাকা জমা রাখবেন, সাধারণভাবে তারা টিআইএন দেওয়া চিহ্নিত হবেন, সেটাই প্রত্যাশিত। কাজে ওখানে একটা প্যানাল রেট রাখা উচিত বলে মনে করি, যাতে সবাই টিআইএন দিয়েই করে, টিএনটার প্রতি যাতে করে। তাইলে কিন্তু ওই করদাতার সংখ্যা বাড়বে সঙ্গে সঙ্গে। এবং শুধু তাই না, একটা প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে 2000 সনে দেওয়া হয়েছিল যে 20,000 টাকার বেশি যদি লেনদেন হয়, তাহলে তাকে অবশ্যই টিআইএন দেখাতে হবে। অনুরূপভাবে আমি বলতে পারি, এখন অনেক আয় ব্যয় কিন্তু হচ্ছে ক্যাশ মারফতে, টিকিট কেনা হোক, বাড়ি ভাড়া দেওয়া হোক, বিভিন্ন রকমের। এটাকে ক্রস চেকের মাধ্যমে বাধ্যতামূলকভাবে সমস্ত লেনদেন করে গেলে কিন্তু রাজস্ব আদায় বাড়বে, এবং কারো উপর কিন্তু অভিঘাত আসবে না। মানে যত লেজিটিমেট ট্রানজাকশন, কোনোটাই কিন্তু অভিঘাত আসবে না। এখন আরও একটি কথা বোধহয় বলা দরকার। এই যে আমাদের একটা বড় পাইপলাইন আছে, $22 বিলিয়ন আছে, এবং এটার সঙ্গে আরও $40 বিলিয়ন সংযুক্ত হবে। বাংলাদেশের 5টি উন্নয়ন সহযোগী $40 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছেন। এটা বাংলাদেশের অর্থনীতির যে প্রচণ্ড গতিবেগ, তার প্রতি আস্থা রেখে, নেতৃত্বের প্রতি আস্থা রেখে এই পাইপলাইনটাকে ভালো মতো নিরীক্ষা করা দরকার ছিল। এটা কেন হয় না, আমি অনেক আলাপ আলোচনা করে দেখেছি। বলছে যে অনেক শর্ত আছে,
শর্ত পালন করা যাচ্ছে না, সেই জন্য এখান থেকে। তাহলে এই ক্রেডিটটা নেগোশিয়েট করার আগে শর্তগুলো সম্পর্কে ভালো জানা উচিত ছিল। এই জন্য আমাদের বাস্তবায়ন সক্ষমতার একটা দিক হবে নেগোসিয়েশনস এবিলিটি, নেগোসিয়েশন করার, লেন দরবার করার, লেনদেন করার, চুক্তি করার যে সক্ষমতা, এটা সহজে আসে না। এটার জন্য ট্রেনিং দেওয়া দরকার। এটা করলে এই বছর $3.5 বিলিয়ন খরচ হচ্ছে, এটা রেকর্ড বাংলাদেশে পাইপলাইন থেকে। ওইখানে যে 5 বিলিয়ন 6 বিলিয়ন খরচ করা যায়, তাহলে কিন্তু বাজেট অনেক সহজে বাস্তবায়ন হবে। আরেকটা জিনিস আমাদের দেশে আছে, বেশিরভাগ জায়গায় চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রজেক্ট যারা বাস্তবায়ন করবেন, তিনি খুব দক্ষ নন, এবং বেশিরভাগ জায়গায় তারা খুব জেনারেলিস্ট, এই কাজটা করা তাদের দক্ষতা নাই। তাদেরকে চিহ্নিত করে যদি প্রশিক্ষণ দেওয়া যায়, তাদের দক্ষতা যদি বাড়ানো যায় চিফ এক্সিকিউটিভ অফিসারদের, তাহলে কিন্তু প্রকল্প প্রণয়নের, প্রকল্প বাস্তবায়নের গতি আসবে। ওই যে প্রণয়নের সঙ্গে, প্ল্যানিং কমিশনের সঙ্গে এটা সংযুক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু বাস্তবায়ন আরও গতিময় হবে। আচ্ছা আচ্ছা, আমরা শুনে আসি যে যেই দক্ষতার কথা বলছে, আসলে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রেই যদি আমরা বলি বরাদ্দও তো বাড়ছে, শিক্ষায় বলি, স্বাস্থ্যে বলি, বা অন্যান্য সামাজিক নিরাপত্তা খাত বলি, কিন্তু আসলে এইসব বরাদ্দগুলোকে যাদের জন্য বরাদ্দ, সেই জায়গায় কতটা যাচ্ছে, কতটা স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে, এই বিষয়টা যদি একটু বলেন। আর আলটিমেটলি আমরা বলি যে বরাদ্দগুলো দেওয়া হচ্ছে, এটা আমরা গতকালকেও আলোচনা করছিলাম, সেটি হচ্ছে যে সেটি কি বদান্যতামূলক হচ্ছে না তাদের অধিকার, যে বিষয়টি বলছিলেন সেটিও যদি একটু বলেন। দু ধরনের জিনিস, একটা হচ্ছে জেনারেল অ্যালোকেশন, একটা যে কোনো জন্য হতে পারে, সেটা প্রাইমারি এডুকেশনের জন্য হতে পারে, বা মাধ্যমিক এডুকেশন, বা একটা রাস্তাঘাট। সব ক্ষেত্রে একটা পৃথিবী জুড়ে একটা জিনিস প্রচলিত আছে, যে একটা পোস্ট ইভ্যালুয়েশন, পোস্ট মেজার ইভ্যালুয়েশন করা, এবং খুব অবজেক্টিভলি করা, থার্ড পার্টিকে দিয়ে, যাকে কোনো ইনফ্লুয়েন্স করা যাবে না, যে এটার দ্বারা প্রভাবিত না, এটার দ্বারা সেই সরকারের সাথে কোনো জড়িত না, এবং ব্যক্তি বা গোষ্ঠীকে দিয়ে করিয়ে নেওয়া জিনিসটা। তাহলে কি হয়, কি আমরা ভুলগুলো আইডেন্টিফাই করতে পারি, যে কোথায় টাকাটা সত্যিকারভাবে ব্যবহার হয়েছে, সত্যিকারভাবে উপকৃত হয়েছে কিনা জনগণ বা ওই জনগোষ্ঠী যাদেরকে টার্গেট করা হয়েছে। এটা একটা দিক। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে সামাজিক খাতের কথা যেটা বললেন, সামাজিক খাতের সমস্যাটা হচ্ছে যে একটা বড় অংশ মিসটার্গেটেড হয়ে যাচ্ছে। স্টাডি করে দেখা গেছে যে প্রায় 40% টাকা যথাস্থানে যাচ্ছে না। এটা একটা, এবং এটা দুটো দিক আছে, হয় কেউ কেউ অনেক গুণ টাকা বেশি পেয়ে যাচ্ছে, আবার কেউ পাচ্ছেই না, এইটা আছে। আবার প্রলিফারেশন অফ প্রজেক্ট হচ্ছে 140টার বেশি, 140টা কার্যক্রম থেকে সামাজিক কার্যক্রম চালানো হচ্ছে বাংলাদেশে, যেটা যখন সোশ্যাল প্রোটেকশন স্ট্র্যাটেজি করা হয়েছিল সরকারে, তখন এটা ছিল 110টার মতো। বলা হয়েছিল এটাকে কমিয়ে 5টা থেকে 10টায় নিয়ে আসা, সেখানে আরও 30টা বেড়ে গেছে। তো এই যে আমরা উল্টো দিকে যাত্রা করছি, অর্থাৎ প্রত্যেকটা মিনিস্ট্রি তার নিজের মতো করে ডোনারদের বা সাহায্য সংস্থাগুলোর সাহায্য নিয়ে বা তাদের উদ্যোগে বিভিন্ন রকমের প্রোগ্রাম করে ফেলছে। সামগ্রিকভাবে যে একটা প্রোগ্রাম করা দেশের জন্য, ফ্রম বার্থ টু ডেথ, যে একটা বলা হয় লাইফ সাইকেল সোশ্যাল প্রোটেকশন দেওয়া, দরিদ্র হোক বা তার হতদরিদ্র হোক বা তার বিকলাঙ্গ হোক বা বিধবা হোক বা বার্ধক্যজনিত কারণ, বিভিন্ন কারণ, বা আনএমপ্লয়েড হোক, সামগ্রিকভাবে প্রত্যেকটা জনগোষ্ঠীর কিন্তু এক ধরনের সোশ্যাল প্রোটেকশন বা সোশ্যাল সেফটি নেটের প্রয়োজন আছে। সেটাকে সামনে রেখে যদি এটা করা যেত, তাহলে কিন্তু অল্প সংখ্যক প্রোগ্রামের মাধ্যমে, একটা এফিশিয়েন্ট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে দরিদ্রদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে টার্গেট করে এই জিনিসটা করা যায়। আমি তা সত্ত্বেও বলবো, সরকার একটা সার্ভে হাতে নিয়েছেন টু আইডেন্টিফাই, যেটাকে বলা হয় প্রক্সিমিন টেস্ট, অর্থাৎ বিভিন্ন অনুমানের ভিত্তিতে তার বাড়ির অবস্থা দেখে, তার সন্তানদের অবস্থা দেখে, কাপড় চোপড়ের অবস্থা দেখে নির্ণয় করা সে দরিদ্র কিনা, এবং তাকে জিজ্ঞেস না করে যেটা আপনার ইনকাম কত ভাই, সে হয়তো বলবে না, তখন তার এই অবস্থানগত দৃশ্য দেখে, তার কয়টা গরু আছে, কয়টা অন্য যানবাহন আছে কিনা, বা কার্যক্রম কি ছেলে বিদেশে আছে কিনা, এই তথ্যের ভিত্তিতে তাকে বলা হবে সে দরিদ্র বা সে দরিদ্র নয়। এই চিহ্নিতকরণ কার্যক্রমটা শুরু হয়েছে বিবিএসে কয়েক মাস আগ থেকে। আমরা আশা করি যে এই চিহ্নিতকরণটা হয়ে গেলে সরকার যেন সঠিকভাবে সরকারের যে গৃহীত সোশ্যাল প্রোটেকশন স্ট্র্যাটেজিটা আছে বর্তমানে ক্যাবিনেট অ্যাপ্রুভড, সেটাকে বাস্তবায়নের জন্য যেন এগিয়ে যান। এই বাজেটে যদি একটা ঘোষণাপত্র থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো। কার্যক্রমটা নিতে হয়তো 5 থেকে 10 বছর লাগবে,
কিন্তু শুরু তো আমাদের করতে হবে কোথাও না কোথাও। আচ্ছা, আমরা শুনবো, একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি। আশা করি আমাদের সঙ্গেই থাকবে। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জি, যে কথা বলছিলাম, ব্যবসায়ীদের ভ্যাটের যে বিষয়টি বলা হচ্ছিল, জনাব আহসান এইচ মনসুর বলছিলেন, যদি আপনি যুক্ত করেন। আমি বলবো অত্যন্ত চমৎকারভাবে জানাবো আহসান এইচ মনসুর ভ্যাটের শোকের বিষয়টা পরিষ্কার করেছেন। এই সম্পর্কে ধূম্রজাল আছে, সৃষ্টি করা হচ্ছে। আমি আশা করি এটা উদ্দেশ্য প্রণোদিত নয়। দেখেন, 91-92 সনের বাজেটে যখন প্রথম মূসক আনা হয়, খুব হইচই হয়েছিল, কিন্তু ওইটা দেশের অর্থনীতির জন্য একটা বিরাট উপাখ্যান। কারণ তার আগে সাইফুর রহমান সাহেবের নিজের দলের লোকজনই ওনার এটা নিজের নিয়ে- চাকরি থাকে কিনা ঠিক ছিল না, কেমন। কিন্তু কি হয়েছে দেখেন, এর আগে পর্যন্ত এডিপি শতকরা 100% অর্থ বৈদেশিক সাহায্যে আসতো, কোনো কোনো বছর বেতন পর্যন্ত আসতো। কিন্তু এইটা করার ফলে এখন আমরা 40% বেশি লাগে না বৈদেশিক মুদ্রা, বাকিটা আমরা নিজেদের কাজে এটা করতে লাগবে। এটা আমাদের উপায় নাই। কিন্তু কথাটা হচ্ছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে ভ্যাটে ব্যবসায়ী বন্ধুদের তেমন কোনো বিষয় নয়। এটা কিন্তু ভোক্তারা দেবেন, তারা আদায় করবেন, সরকারের ঘরে জমা দেবেন। আমাদের কাছে যা খবর আছে, অনেকে আদায় করেছেন, বেশিরভাগই আদায় করেন নাই, অনেকে আদায় করেছেন, সেই টাকাটা তাদের কাছেই আছে, তারা সরকারের ঘরে জমা দেননি। একটা হারের যে কথাটা হচ্ছে, মনসুর বললেন, আমরা একটা এই ডেইলি স্টারে 26 এপ্রিল একটা পরিসংখ্যান বের হয়েছে। 190টা দেশ, তার হিসাব পাওয়া যায়। সেখানে কিন্তু মূসকের হার 15%। আচ্ছা, 55টা লো ইনকাম, নো মিডল ইনকাম কান্ট্রিজ, তাদের হিসাব আছে, তার গড় হলো 13.8 আর মিডিয়ান হলো 15। কাজে এই হার নিয়ে কিন্তু কথা বলার কোনো প্রয়োজন নাই। এটা 15% করা একদম যুক্তিযুক্ত আছে, আমরা সমর্থন করি। হঠাৎ করে কোনো কোনো গবেষণা প্রতিষ্ঠান বলছেন 12% হলে ভালো ছিল, কেউ কেউ বলছেন 10%। এগুলো কোনো ভিত্তি নেই, এগুলো কিন্তু কাইট ফ্লাইং। হিসাব কিতাব করে দেখা গেছে যে 15% মূসক অত্যন্ত যুক্তিযুক্ত। একটা উদাহরণ দেই, মনে করেন তুলা, একজন সুতা কাটেন, তিনি তুলা কিনলেন 100 টাকার কাঁচা তুলা, 15% তিনি ভাট দিলেন, 15 টাকা দিলেন। তিনি সুতা কেটে 120 টাকায় বিক্রি করলেন, যিনি কাপড় বানাবেন। 20 টাকা মূল্য সংযোজন হইল, তার 15% 3 টাকা। তিনি কাপড়টা বানিয়ে একজন দর্জির কাছে বিক্রি করলেন, দর্জি কিনলেন 150 টাকায়, 30 টাকা তার মূল্য সংযোজন হইল। এখানে 30 টাকার উপরে 4.5 টাকা, 30 টাকার উপরে 15% হারে হইল কত? 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 হ্যাঁ, পয়সা। 4.5 দর্জি আবার ওটাকে বিক্রি করলেন ভোক্তার কাছে 200 টাকায়, সেইখানেও জমা হলো। এই 4টা স্টেজ কিন্তু 4জন ভিন্ন ভিন্ন ব্যক্তি, তারা যে হারে মূসক দিয়েছেন, প্রথম 15 টাকার সঙ্গে যোগ করলে 30 টাকা হয়, আর ফাইনাল যে 200 টাকায় বিক্রি, সেখানেও 30 টাকা হয়। একবারে আমরা সবসময় পড়াই, এখানে কোনো ব্যাপার নাই। বললাম তো, একটা ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, ভিন্ন ভিন্ন লোকে দেবেন, কারো উপর দ্বিগুণ অভিজ্ঞতা আসবে না। কিন্তু যেটা করতে হবে, হয়তো বলা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা। আমি দেখেছি খবরের কাগজে যে সরকারের একটা থিঙ্কিং আছে যে 30 লাখ, 36 লাখ, 40 লাখ পর্যন্ত দিতে হবে না প্রথম বছর। এটা তো অনেক, 36 লক্ষ মানে 3 লক্ষ টাকা বিক্রি মাসে, অনেক টাকা, কিন্তু বেশি ক্ষুদ্র নয়। এই সুবিধাটা যদি দেওয়া হয় বাকিদের ক্ষেত্রে, এটা প্রয়োগ করতে কোনো বাধা নেই। কারণ যে কথাটা প্রথম থেকে বললাম, সবাই বলবেন রাজস্ব ছাড়া দেশের উন্নয়ন করবেন কেমনে, আর দেশের উন্নয়ন করলে ব্যবসায়ী বন্ধুগণ আমরা সবাই কিন্তু উপকৃত হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আরেকটি বিষয় আমরা যে চেষ্টা করবো আলোচনা করার, সেটি হচ্ছে এই বাজেটের বিভিন্ন দিকের মধ্যে একটি দিক বলা হচ্ছে যে বাস্তবায়নের ক্ষেত্রে যে চ্যালেঞ্জের কথা আমরা বলছি, তার মধ্যে যে সাম্প্রতিক সময়ে হাওর অঞ্চলে বন্যা হয়েছে কিছুটা, এবং সেই ক্ষেত্রে বোরোর আবাদে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে রপ্তানি এবং রেমিটেন্স, এই দুই ক্ষেত্রেই এক ধরনের শ্লথ গতি দেখা গেছে। তো এইগুলো বাস্তবতার উপর দাঁড়িয়ে আসলে আগামী বাজেটের যে পরিকল্পনার কথা আমরা বলছি, সেগুলো বাস্তবায়নে কতটা সম্ভব হবে বলে মনে করেন? না, বাজেটে আমাদের মনে হয় যে
হাওর অঞ্চলে হয়েছে এটা প্রাকৃতিক বিপর্যয়, এটা তো প্রেডিক্ট করা যায় না, ফোরকাস্ট করা যায় না, সেই জন্য একটা প্রস্তুতি থাকতে হবে, কিন্তু খাদ্য ভর্তুকি বাড়ানো হয়। আমি দেখেছি যে এই যে সরকার যে নির্দিষ্ট মূল্যে যে চাল বিক্রি করে, এটার খুব বড় ফায়দা হচ্ছে, যদিও বেশ কিছু মিসইউজ হচ্ছে, মানে প্রকৃত লোকের হাতে পৌঁছাচ্ছে না। এখানে যদি 98-99 সনের যেভাবে বাস্তবায়ন করা হয়েছিল সাংঘাতিকভাবে, নিশ্ছিদ্রভাবে করতে পারলে ভালো হয়। আপনি আরেকটা কথা বলেছেন যে না, আরেকটা জিনিস বলতে হবে, বাজেটে আমরা শুনেছি এবং খুব আনন্দিত যে পরিবহন খাতে একটা বড় ধরনের অগ্রাধিকার দেওয়া হবে। এইখানে কিন্তু সমাজের সব রকমের লোক কিন্তু ব্যবহার করেন পরিবেশন। কিছুটা নৈরাজ্য আছে, কিছুটা এক্সট্রাকশন হচ্ছে। এইখানে যদি আমাদের দুজন খুব যোগ্য মেয়র আছেন, তারা বলেছেন তারা 3000 মডার্ন বাস ল্যান্ড করতে চান। যদি পুরনো লক্কর চক্কর বাস উঠিয়ে সেই জায়গায় যদি এগুলো আনা হয়, ওই বাসের মালিকদেরকেও এর সঙ্গে সংযুক্ত করে, তাহলে কিন্তু কনজেশন অনেক কম হবে, আমরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবে। এটা একটা পরিবহনে অগ্রাধিকারটা অত্যন্ত ভালো হবে। আপনি বলেছেন যে রেমিটেন্স এবং এক্সপোর্ট, এটার বিভিন্ন কারণ আছে। আহসান মনসুর মনে মনে হাসতেছেন, আমাদের পরস্পরের ভিউ জানা আছে। দেখেন, এটা বিশ্ব একটা পরিস্থিতি আছে, সেটার উপরে কিছুটা নির্ভরশীল। আমাদের দেশের পরিস্থিতি, সবচেয়ে বড় কথা, আমাদের বিনিময় হার নীতির উপরে অনেকটা নির্ভরশীল। বিশ্ব পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু ইমপ্রুভ করছে। এখন যত পূর্বাভাস আছে, আগামী 1-2 বছর এটা আরও ভালোর দিকে যাবে, প্রবৃদ্ধি হবে, আমরা হয়তো তার কিছু সুফল পাব। বিনিময় হারের সমস্যাটা হলো, আমাদের যারা প্রতিযোগী দেশ, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, তারা কিন্তু তাদের মুদ্রাটাকে অবমূল্যায়ন করেছে, সজ্ঞানে করেছে। আমাদেরটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে দিয়েছি। এর ফলে আমাদের যে এক্সপোর্টের যে সক্ষমতাটা, এটা কিছুটা হলেও কমেছে। কাজেই এটা শুধরানো কথা চিন্তা করা যেতে পারে। তার চেয়ে বড় আমি শেষ কথা যেটা বলবো, আমার উৎপাদনে, আমার উন্নয়নের মডেলটা হতে হবে শিল্পভিত্তিক। আমাকে শিল্প স্থাপন করতে হবে, সেখানে কর্মসংস্থান হবে, তার মাধ্যমে আমাকে দারিদ্র্য নির্মূল করতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে বহুমুখীকরণ। আমার কি প্রোডাকশন, কি রপ্তানি, দুইটাতেই বহুমুখীকরণের কোনো বিকল্প নাই। আমরা অনেক কথাবার্তা এই ব্যাপারে বলেছি। এইবারের বাজেটে থাকুক বহুমুখীকরণের জন্য আমরা কি কি বাস্তব পদক্ষেপ নেব তা যেন উল্লেখ থাকে। আচ্ছা, জি, যে কথা বলছিলাম যে অস্বস্তির দিক যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই রপ্তানির ক্ষেত্রে এবং রেমিটেন্সের ক্ষেত্রে, যদিও এর মধ্যে একটি যুক্তি থাকে, অনেক ক্ষেত্রে বলা হয় যে রেমিটেন্সের ক্ষেত্রে এক ধরনের সাবস্টিটিউশন তৈরি হয়েছে কিনা, সেজন্য আমরা রিয়েল পিকচারটা দেখতে পাচ্ছি কিনা, আপনি কি না, দেখুন, রেমিটেন্স তো আমরা, আমাদের লোকজন তো যাচ্ছে এবং বড় হারেই যাচ্ছে। 7 লক্ষের উপর লোক এবছর গিয়েছে, গত বছরও 7 লক্ষের উপর, প্রায় 8 লক্ষের কাছাকাছি লোক বাইরে গিয়েছে, যেটা কিন্তু আমাদের নর্মাল। এই আওয়ামী লীগ সরকারের অ্যাভারেজ কিন্তু গত কয়েক বছর, এই 2 বছর বাদ দিলে ছিল 4 লক্ষ উপরে। তো এটা একটা ব্যাপক প্রবৃদ্ধি, কিন্তু একই সাথে আমরা দেখছি এখানে ঋণাত্মক প্রবাহ। কাজে এখানে একটা কন্ট্রাডিকশন আছে। আমি মনে করি যে এটা কিছুটা হলেও দূর হয়েছে। মাঝখানে যেটা হয়েছিল, সেটা আমি সবসময় বলতাম বাংলাদেশ ব্যাংকে, যে আনসাস্টেনেবল। আমি বাজারে ব্যাংকে গেলে পরে আমাকে দিচ্ছে 77 টাকা 40 পয়সা বা 50 পয়সা ইন্টার ব্যাংক রেট। আবার আমাকেই বলছে তুমি বাইরে যাওয়ার সময় তুমি বাইরে থেকে কিনে নিয়ে যাও, আমিই কিনছি, আমাকে ওখান থেকে কিনতে হচ্ছে 84 টাকা থেকে 85 টাকা পর্যন্ত। এই যে 7 টাকা তফাৎ হচ্ছে একটা ডলারে, হিউজ ডিফারেন্স। যে কোনো রেমিটার, বাইরে যারা কাজ করছে শ্রমিক ভাইয়েরা, তারা কিন্তু এই 7 টাকার প্রলোভন এড়াতে পারবে না। তারা 7 টাকার জায়গায় বলে 5 টাকা বেশি দেবো ভাই, আপনি আমার কাছে দিয়ে যান, আপনার টাকা ঘরে পৌঁছে দেবো আমি, ডলারটা আমার কাছে এখানে রাখেন বা রিয়ালটা আমার এখানে রাখেন, সে কিন্তু দিয়ে দিবে। এবং সেটাই হয়েছে। এখন যেটা হয়েছে, গত কয়েক মাসের যে অ্যাডজাস্টমেন্টটা হয়েছে, সেটা একটা ভালো দিক হচ্ছে যে ইন্টারব্যাংক রেটটা 84 টাকা থেকে কমে 82 টাকায় এসছে, বেড়ে আর কি 77 টাকা থেকে এটা এখন 81 টাকা 70 পয়সায় গিয়েছে, প্রায় 82 টাকা। আর প্যারালাল মার্কেটের যে রেটটা, সেটাও ওই কমে 84-85 টাকা থেকে সেটা কমে এখন 82 টাকা এসেছে। স্প্রেডটা আটানাতে হয়েছে, হুইচ ইজ ভেরি গুড। তো এখন আমি মনে করি একটা টার্ন অ্যারাউন্ড আমি এক্সপেক্ট করব এই ক্ষেত্রে। তবে এটাও সত্যি কথা, বাংলাদেশ থেকে ব্যাপক হারে সম্পদ চলে যাচ্ছে বাইরে।
বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ স্বল্প না, ইন বিলিয়নস অফ ডলার্স। এই টাকাটা তো অর্থায়ন তো ওই বাইরে থেকে হবে, হয় আমাকে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে হবে, না হলে আমাকে এই রেমিটেন্সের টাকাটাকে ডাইভার্ট করে করতে হবে। এরকম তো চলন ভারত থেকে বাংলাদেশে ব্যাপক চোরাচালানি করে মালপত্র আসছে। এই যে ঈদ উপলক্ষে হাজার হাজার কোটি টাকার সম্পদ মালামাল চলে আসছে বাংলাদেশে, এই টাকাটার পেমেন্টস হবে কীভাবে? এই টাকাটা তো একটা ডলার ইকুইভ্যালেন্ট আছে, আমাকে সোনা দিতে হচ্ছে, যে কারণে সোনার এত আমদানি হচ্ছে শাহজালাল বিমানবন্দর দিয়ে। তো এগুলোর প্রত্যেকটারই একটা ইম্প্যাক্ট আছে, যেগুলোকে চিন্তা করতে হবে যে এটাকে কীভাবে তাদেরকে বাজার ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসা যায়, কিভাবে এটাকে ব্যান্ড না করে এটাকে, যেটাকে বলা হয় আমাকে তাঁবুর ভিতরে নিয়ে আসতে হবে, তাঁবুর বাইরে রেখে নয়। কাজেই যতখানি ইনক্লুসিভ করা যায় ইকোনমিক সিস্টেমকে ততই ভালো, যাতে গ্রে মার্কেটটা কমে যায়, স্বচ্ছতা চলে আসে। এই কারণে আমি আবার ঘুরে যাব ওই আর্থিক খাতের উপর অতিরিক্ত কর বসানো, সেটা কিন্তু আমাদের যে স্বচ্ছতা আনার প্রচেষ্টা সেটাকে ব্যাহত করবে। আমরা একটা আইন করেছিলাম, সরকারের সাথে সাজেশন দিয়েছিলাম, আমরা সরকার করেছিল, এটা হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে 50,000 টাকার বেশি টার্নওভার হলে পরে, আদান প্রদান হলে পরে এটাকে ব্যাংকের ইনস্ট্রুমেন্টের থ্রুতে করতে হবে, তা না হলে ক্রেডিট দেওয়া হবে না। ওই 50,000 টাকার কোনো ক্রেডিট গ্রহণযোগ্য নয়। এটা একটা ভালো দিক। আমি মনে করি এই জিনিসগুলোকে আস্তে আস্তে সব ক্ষেত্রে দিতে হবে। জমি বিক্রির সময় কোনো ক্ষেত্রেই নগদ মূল্যে গ্রহণযোগ্য হবে না, ক্রস চেকের মাধ্যমে হবে, অ্যাকাউন্ট বেসড হতে হবে, তা না হলে পরে হবে না। একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, দরকার হলে আমি ওই যেটাকে বলে মানি অর্ডার বা মানি নিয়ে আমি এটাকে আদান প্রদান করব। এইভাবে যদি করা যায় তাহলে কালো টাকাগুলো আস্তে আস্তে সাদার দিকে আসতে বাধ্য হবে। আমি যদি প্রত্যেকটা জমি, প্রত্যেকটা গাড়ি রেজিস্ট্রেশন, প্রত্যেকটা এয়ার টিকেট এগুলোকে বলি যে বাধ্যতামূলকভাবে ক্যাশ চলবে না, তাহলেই কিন্তু কালো টাকা দিয়ে আমি করবোটা কি? আমার তো আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কিছু করা, যদি করতেই না পারি তাহলে একটা আমি চাপের মুখে পড়বো। এটা আস্তে করে আমি সাঁতার দিকে নিয়ে আসবো, সেই দিকে এগুলো পরে ভালো হবে। আর্থিক খাতকে যেন কোনো নতুন করের বোঝায় না চাপানো হয়। অলরেডি ব্যাংকের কর 40-42% অতিরিক্ত, এবং তার উপর যদি এই আবগারি শুল্ক দিয়ে সাধারণ মানুষের জমানো অর্থকে আমরা আরও অভিঘাত দেই, সেটা কিন্তু এই প্রচেষ্টার উল্টো দিকে নিয়ে যাবে আমাদের। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টি বলবো, যে গুণগত বাস্তবায়নের কথা যখনই বলি তখন আর্থিক খাতের সুশাসনের বিষয়টি আসে, আর্থিক খাতের শৃঙ্খলার বিষয়টি আসে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি। তো সবকিছু মিলিয়ে যদি খুব সংক্ষেপে সেই বিষয়টি একটু বলেন। আপনি তো রাষ্ট্রায়ত্ত খাতের কথা বললেন, এখন কিন্তু প্রাইভেট ব্যাংকেরও ফলের বিড়াল কিন্তু বের হয়ে চলে আসছে। কাজে এটা ভাগাভাগি করা ঠিক হবে না, এটা সব জায়গায় নজর দিতে হবে। এখানে সুশাসনের দরকার আছে। বাংলাদেশ ব্যাংকের দুইটাই কাজ, মুদ্রানীতি আর ব্যাংক ব্যবস্থাপনা, ব্যাংক সুপারভিশন। বাংলাদেশ ব্যাংক কিন্তু পুরা কর্তৃত্ব আছে ব্যাংক সুপারভিশনে, সরকারি ব্যাংকের উপর কিছুটা কম আছে, আস্তে আস্তে আরও বাড়বে। আমরা সবসময় বলে আসছি যে আসলে ব্যাংকিং সিস্টেমটা অনেক বড় হয়ে গেছে, সেই তুলনায় বাংলাদেশ ব্যাংকের কর্মক্ষমতাটা অত হয়তো বাড়ে নাই। বাড়াতে হবে, সক্ষমতা বাড়াতে হবে, ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, আর সর্বক্ষেত্রে একেবারেই বাস্তবভিত্তিক স্বচ্ছভাবে কিন্তু কাজকর্ম করতে হবে। যদি একটা নালিশ আসে, নালিশটা ইন্সপেকশন হয়ে গেলে ইন্সপেকশন রিপোর্টটার উপরে একই দিনে কিন্তু অ্যাকশন নিতে হবে, আগে যেমনটি করা হতো। এখন আমরা শুনেছি মাঝে মাঝে ওই তদন্ত প্রতিবেদনটা ড্রয়ারে চলে যায়, তারপরে নানান লীলাখেলা, এইভাবে চলবে না। ব্যাংকিং খাতের একটা সংস্কার কিন্তু লং ওভারডিউ হয়েছে, এখানে অনেক অসুবিধা আছে, অনেক অবদান তারা করছে। আরেকটা আমরা বলেছি যে সোনালী ব্যাংক আমার ট্রেজারি, এইটা ছাড়া বাকি ব্যাংকগুলোকে, সরকারি খাতের ব্যাংকগুলোকে আস্তে আস্তে বোধহয় বাজারে দিয়ে দিতে হবে, যে ভালো মনে হয় যেভাবে করতে লাগবে। এটা সাস্টেন করা দরকার। এককালে ছিল রাষ্ট্র খাতের ব্যাংক অনেক সামাজিক দায়িত্ব পালন করতেন, অনেক এখনও করেন, যেন কৃষি ঋণ সরকারি ব্যাংক ছাড়া কেউ দেয় না। কাজে যারা বলেন যে জনসাধারণের করের টাকায় ব্যাংকের ভর্তুকি দেওয়া ঠিক না, তারা কিন্তু পুরা ঠিক কথা বলেন নাই। এই ব্যাংকেই কিন্তু কৃষি ঋণ দেয়। যদি সরকারের একটা প্রকল্পে কোনো বেসরকারি ব্যাংক ঋণ না দেয়, ওই সরকারি ব্যাংকের কাছ থেকে নিতে হয়। কাজে তাকে সামাজিক কর্তব্য, কিন্তু এটা বড় কথা না, সবাইকে আস্তে আস্তে বাজার ভিত্তিকে আনতে হবে, স্বচ্ছতার মধ্যে আনতে হবে। একটা সংস্কার কিন্তু লং ওভারডিউ বলে মনে করছি। আচ্ছা আচ্ছা, জি, ব্যাংকিং আর্থিক খাতের সংস্কারের বিষয়ে আমি আমাদের প্রাক্তন গভর্নর সাহেবের সাথে পুরোপুরিভাবে একমত যে আমাদের এইদিকে নজরটা অবশ্যই দিতে হবে, এবং এখানে কিন্তু অনেকগুলোই ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। সবগুলো ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরস যেটা বলে যে আমরা কিন্তু পশ্চাৎমুখে চলে যাচ্ছি, এটা হতে দেওয়া যাবে না।
কারণ এটার সাথে কিন্তু আমাদের অন্যান্য যে অগ্রযাত্রা এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। একটা ফাইন্যান্সিয়াল সেক্টর বা ব্যাংকিং খাতে কিন্তু আমাদের একটাই ফাইন্যান্সিয়াল সেক্টর, আমাদের স্টক মার্কেটে সেরকম সচল না, বন্ড মার্কেট তো নাই। কাজে এই এক পায়ে আমরা হাঁটছি অলরেডি 3 পায়ের জায়গায়, সেই এক পাটাও যদি আমরা ভেঙে ফেলি বা খুঁড়িয়ে ফেলি তাহলে কিন্তু আমরা স্প্রিন্ট যেটা অলিম্পিক রেসের আমাদের যেটা যেতে হবে সেখানে কিন্তু আমরা দৌড়াতে পারবো না। কাজে এই দিকে সরকারের আশু দৃষ্টি দেওয়া দরকার আমি মনে করি। এবং আজকে আমি একটা অপিড লিখছিলাম আসার আগে, সেটার মূল বক্তব্যটাই হচ্ছে এটা, বাজেট শেষ হয়ে গেছে, সরকারের নজরটা এখন ব্যাংকিং খাতের দিকে দেন। এখানে অনেক কিছু ঘটেছে যেগুলো ঘটা উচিত ছিল না, যেখানে সরকারকে এখন নজর দিতে হবে এবং এটাকে আবার শক্ত পায়ে দাঁড় করানোর ব্যবস্থা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ। দুজন সম্মানিত আলোচকের কথায় যে বিষয়টি স্পষ্ট হলো সেটি হলো যে বাজেট শুধু পরিমাণগতভাবে বাড়লেই হবে না, তার গুণগত বাস্তবায়ন প্রয়োজন। আমরা সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি মাই টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।